এই মুহূর্তে করোনা ভাইরাস রিলেটেড যে সমস্ত ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে কাজ চলছে তার মধ্যে দুটি ভ্যাকসিনের দিকে বিশ্ববাসী কিন্তু এখন তাকিয়ে আছে। এই দুটি ভ্যাকসিন হলো এমআরএনএ বেসড ভ্যাকসিন, mRNA-1273 এবং লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। আজকের ভ্লগে আমি এই দুটো ভ্যাকসিন নিয়ে কম্পারেটিভ অ্যানালিসিস করব এবং স্পেসিফিক্যালি এমআরএনএ ভ্যাকসিনের মেকানিজম অফ অ্যাকশন অর্থাৎ এমআরএনএ বেসড ভ্যাকসিন কিভাবে কাজ করে সেই বিষয়ে কথা বলবো। এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কে আমি কিছু কথা বলবো এবং কবে এই ভ্যাকসিন অ্যাভেলেবেল হতে পারে সেই বিষয়ে আমি এই ভ্লগে আলোচনা করব। আপনি যদি জানতে ইন্টারেস্টেড হন তো ভ্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং ভ্লগ 75। আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন। আমি ডক্টর জয়দেব, আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করা। আজকের ভ্লগে আমি যে বিষয়ে কথা বলবো বিষয়টি হলো করোনা ভাইরাস রিলেটেড ভ্যাকসিনস। এই ভ্লগে আমি প্রধানত এমআরএনএ বেসড ভ্যাকসিন mRNA-1273 এবং লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নিয়েই কথা বলবো। তো প্রথমে দেখে নেওয়া যাক যে এমআরএনএ বেসড ভ্যাকসিন আসলে কি। ইউএসএতে এই মুহূর্তে যে ভ্যাকসিনটি নিয়ে সব থেকে বেশি কাজ চলছে এবং যে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে সেটি হচ্ছে এমআরএনএ বেসড ভ্যাকসিন। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে এই ভ্যাকসিনটি কিভাবে কাজ করে। সেটি জানার আগে আমাদের জানতে হবে সংক্ষেপে যে এমআরএনএ আসলে কি। এমআরএনএ হলো এক ধরনের নিউক্লিক অ্যাসিড মেটেরিয়াল যেটি ডিএনএ থেকে উৎপন্ন হয় এবং এই এমআরএনএ প্রোটিন সিনথেসিসের জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই এমআরএনএ থেকেই ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু পরবর্তীকালে প্রোটিন তৈরি হয়। এমআরএনএ বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন প্রোটিন সিনথেসিসের জন্য বিভিন্ন রকম এমআরএনএ তৈরি হয়। এই ভ্যাকসিনের ক্ষেত্রে যে এমআরএনএটিকে টার্গেট করা হয়েছে সেই এমআরএনএটি এই ভাইরাসের যে স্পাইক প্রোটিন থাকে অর্থাৎ সেই ভাইরাসের সারফেসের উপরে যে স্পাইক বা কাঁটার মতো অংশ থাকে সেই অংশটি কিন্তু তৈরি করে। তো এবং সেই এমআরএনএকে একটি লিপিড ন্যানো পার্টিকেল দিয়ে আবৃত করা হয় এবং তারপরে সেই ভ্যাকসিনটিকে মানুষের শরীরে ইনজেক্ট করা হয়। ইনজেক্ট করার ফলে কি হয়, সেই এমআরএনএর এগেনস্টে আমাদের শরীরে অ্যান্টিবডি ইমিউনিটি ডেভেলপ করে এবং আমাদের শরীরকে করোনা ভাইরাসের ইনফেকশন থেকে প্রিভেন্ট করতে পারে। এই ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রকম গবেষণা চলছে, তার পাশাপাশি কিন্তু লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নিয়েও কিন্তু বিভিন্ন রকম গবেষণা চলছে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে অফিসিয়ালি বেশ কয়েকটি দেশ কিন্তু করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়ে কাজ করে চলেছে, যার মধ্যে ইউএসএ আছে, ইউকে আছে, জার্মানি আছে, চায়না এবং আমাদের ইন্ডিয়াও কিন্তু ভ্যাকসিন নিয়ে ক্রমাগত কাজ করে চলেছে। এই দুটি ভ্যাকসিনই এই মুহূর্তে সব থেকে বেশি আলোচিত। এই দুটি ভ্যাকসিনের মধ্যে একটু ছোট করে কম্পারেটিভ অ্যানালিসিস করে নিই। এমআরএনএ বেসড ভ্যাকসিন হচ্ছে যে এমআরএনএ কে নিয়ে টার্গেট করা হচ্ছে এবং লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আমি আমার আগের ব্লগে বলেছি লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনে লাইভ ভাইরাস পার্টিকেলকে আমাদের শরীরে প্রবেশ করানো হয়, কিন্তু সেই ভাইরাসটি ইনঅ্যাক্টিভেটেড ফর্মে থাকে। তার ফলে কি হয়, সেই ভাইরাসটি আমাদের শরীরে প্রবেশ করে কিন্তু আমাদের শরীরে কোনোভাবেই সেটি রোগ সৃষ্টি করতে পারে না। তার ফলে কি হয়, সেই ভাইরাল পার্টিকেল আমাদের শরীরে প্রবেশ করার ফলে আমাদের ইমিউন সিস্টেম সেটিকে ফরেন ইনভেডার হিসেবে ট্রিট করে এবং তার এগেনস্টে ফাইট করে তোলে। তো এটি হলো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। তো এবার আমাদের জানতে হবে যে এই দুটি ভ্যাকসিনের মধ্যে কোনটি অপেক্ষাকৃত সেফ। হ্যাঁ, এখানে এমআরএনএ বেসড যে ভ্যাকসিনটি আছে সেটি হচ্ছে এমআরএনএ নেওয়া হয় এবং সেটি হচ্ছে ভাইরাসের যে স্পাইক প্রোটিন সেটিকে কিন্তু সিনথেসাইজ করে। কিন্তু অন্যদিকে যে লাইভ অ্যাটেনুয়েটেড যে ভ্যাকসিনটি আছে সেক্ষেত্রে কিন্তু ইনঅ্যাক্টিভেটেড ভাইরাল পার্টিকেলকে প্রবেশ করানো হয়। সুতরাং সেখানে কিন্তু খুব সামান্য হলেও একটা চান্স থেকে যায় সেই ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস কোনো কারণে যদি অ্যাক্টিভেটেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে রোগ সৃষ্টি করতে পারে। সেই তুলনায় যদি এমআরএনএ বেসড ভ্যাকসিন দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভেটেড হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং এটা বোঝাই যায় যে এমআরএনএ বেসড ভ্যাকসিন কিন্তু অনেকটাই সেফ। তো এই এমআরএনএ বেসড যে ভ্যাকসিন সেটি নিয়ে বিভিন্ন রকম ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ফার্স্ট ফেজ অফ ক্লিনিক্যাল ট্রায়াল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ফেজের প্রস্তুতি চলছে এবং সেটা খুব শীঘ্রই হচ্ছে। সেই ট্রায়াল কিন্তু শুরু হয়ে যাবে। সেই ট্রায়ালে 600 জন ব্যক্তির শরীরে কিন্তু এই ভ্যাকসিনটি দেওয়া হবে এবং ভ্যাকসিন দেওয়ার পরবর্তীকালে সেই সমস্ত ব্যক্তিকে অবজার্ভ করা হবে যে তাদের শরীরে কতটা ইমিউন পাওয়ার তৈরি হচ্ছে। সেকেন্ড ফেজ অফ ক্লিনিক্যাল ট্রায়ালের পরে কিন্তু একটি থার্ড ফেজও হবে। তো এই সমস্ত ফেজ যদি ঠিকঠাক ক্লিয়ার করা যায় তারপরেই কিন্তু সেই ভ্যাকসিনটি সব মানুষকে কিন্তু দেওয়া যেতে পারে। এই ভ্যাকসিনটির যখন পুরোপুরি অ্যাপ্রুভাল চলে আসবে তখন কিন্তু এই ভ্যাকসিনটি দুটি ডোজে দিতে হবে এবং দুটি ডোজ দিতে হবে 28 দিনের ডিউরেশনে।
সুতরাং একটি যদি ভ্যাকসিন আজকে দেওয়া হয়, পরের ডোজটি দিতে হবে ঠিক 28 দিন পর, এবং তারপরেই কিন্তু একজন মানুষ সম্পূর্ণভাবে প্রোটেক্টেড হতে পারে এই ডিজিজটি থেকে। এক্ষেত্রে যে ধরনের ভ্যাকসিন ইউজ হবে সেটি হচ্ছে যে ইনজেক্টেবল ভ্যাকসিনস অর ইন্ট্রামাস্কুলার ইনজেকশনের মাধ্যমে কিন্তু এই ভ্যাকসিনটি শরীরে দেওয়া হবে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ভ্যাকসিনটি 2020 শেষে অথবা 2021-এর প্রথম দিকেই হয়তো অ্যাভেলেবেল হবে। সুতরাং যতদিন না ভ্যাকসিন অ্যাভেলেবেল হচ্ছে, আমাদের কিন্তু করোনার এগেনস্টে আমাদের ফাইট কিন্তু চালিয়ে যেতে হবে। তার জন্য হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, রেসপিরেটরি এটিকেট মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। তো এই পন্থাগুলো কিন্তু আমাদের নিতেই হবে। আজকের ব্লগ এটুকুই থাক। পরবর্তী ব্লগে আমি চেষ্টা করব লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নিয়ে আলোচনা করার। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে, এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজগুলির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, এবং আমাদের ওয়েবসাইট লিঙ্কও আমি নিচে শেয়ার করে দেবো। আপনি ক্লিক করে আমাদের পেজগুলি ফলো করতে পারেন, আমাদের ওয়েবসাইটটিও ভিজিট করতে পারেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি।